আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো আমরা যে কাজটা করব এখানে, আমরা গত ক্লাসে কিছু কাজ করেছি। আমরা হলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে সেটআপটা কেমন হয়, ফর্মুলেশনটা কেমন হয়, সেখান থেকে কিভাবে ডিমান্ড ফাংশন পাওয়া যায়, এবং ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের একটা সলিউশন হলো যে সেখান থেকে আমরা শুধু ডিমান্ড ফাংশন না, আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের একটা ভ্যালু ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। সেটা কিভাবে পাওয়া যায় সেটা দেখব, এবং এই ফাংশনগুলোর অর্থাৎ ডিমান্ড ফাংশন এবং ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, এই দুইয়ের যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রথম কাজটা হলো এই ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, যেটাকে আমরা সংক্ষেপে বলছি ইউএমপি। এটার একটা ব্যাখ্যা দেওয়া, এটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা কি সেটা একটা ব্যাখ্যা দেওয়া। আমরা যে ডিমান্ড ফাংশনের কথা বলেছি, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এটা সেটআপটা হলো যদি কনজিউমারের প্রেফারেন্স রিলেশনকে আমরা ব্যাখ্যা বলছি বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে, যদি ইউটিলিটি ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, তখনই বলা যায় যখন কন্টিনিউয়াস হয় প্রেফারেন্স রিলেশন, তখন আমরা কনজিউমারের প্রবলেমকে এভাবে প্রকাশ করতে পারি, ম্যাক্সিমাইজ ইউটিলিটি। আমি এখানে ভেক্টর ফর্মে লিখব, x মানে হচ্ছে সব যতগুলো x আছে, x1 x2 x3 সবগুলো কমোডিটির উপর নির্ভর করে, এবং তার চয়েস ভেরিয়েবল হলো x। এখানে x হচ্ছে নন নেগেটিভ, কেমন সেটা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে ইউটিলিটি ফাংশনকে, সাবজেক্ট টু দা নন নেগেটিভিটি কনস্ট্যান্ট, x গুলো নন নেগেটিভ হবে, এবং তার বাজেট কনস্ট্যান্টটা হলো যে px less than equal to 1। কেমন, এটা আমি ভেক্টর ফর্মে লিখছি, আমরা ভেক্টর ফর্মে কাজ করব। এটাকে ইলাবোরেট ফর্মে যদি চিন্তা করো, যে ম্যাক্সিমাইজ ইউটিলিটি অফ যতগুলো কমোডিটি আছে, আমরা ধরছি এখানে l সংখ্যক কমোডিটি আছে, xl পরিমাণ, প্রত্যেকটা কমোডিটি নন নেগেটিভ হতে হবে, কোনটা নেগেটিভ পরিমাণে কনজিউম করা যাবে না। এবং তার যে বাজেট কনস্ট্যান্ট সেটা হলো যে প্রথম কমোডিটির পিছনে ব্যয় প্লাস দ্বিতীয় কমোডিটির পিছনে ব্যয় প্লাস এল তম কমোডিটির পিছনে ব্যয়, সেটা ওয়েলথের চেয়ে বেশি হতে পারবে না, ওয়েলথের সমান কিংবা তার কম। এই প্রবলেমটা ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে এখানে, এটা খুব নিট এন্ড ক্লিন দেখায় ভেক্টর রিপ্রেজেন্টেশন। এজন্য আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করব আমরা। তো এখান থেকে আমরা এই প্রবলেমটা যদি আমরা ম্যাক্সিমাইজ করি, আমরা সাধারণত একটা সাবজেক্ট টু কনস্ট্যান্ট থাকলে আমরা একটা ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করি, আমরা ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করে তারপর আমরা সেটাকে সলভ করার চেষ্টা করি। আমরা এখানে ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করলে আমরা এইভাবে করি, u x1 থেকে xn ইউটিলিটি ফাংশন প্লাস ল্যামডা w মাইনাস p1 x1 মাইনাস p2 x2 মাইনাস pl xn, এটা আমাদের ল্যাগ্রেঞ্জ ফাংশন। একই ভাবে আমাদের যেখানে ল্যাগ্রেঞ্জ ফাংশন সেটা হলো, or we maximize the Lagrange function, maximize L equal to objective function plus the constant function, just a Lagrange multiplier w minus px is then equal to এটা আমাদের Lagrange ফাংশন। আমাদের এখানে একটা ভেরিয়েবল আমরা যুক্ত করেছি, এখানে সেটা x এবং ল্যামডা, এটা আমরা যুক্ত করেছি। আমাদের এখানে যে ফার্স্ট অর্ডার কন্ডিশন, যে x টা যে পরিমাণ x চুজ করলে বা বিভিন্ন কমোডিটি যে পরিমাণগুলো চুজ করলে তাই ইউটিলিটি ম্যাক্সিমাইজ হবে, সেটা ফার্স্ট অর্ডার কন্ডিশন মেনে চলে। আমাদের যে ফার্স্ট অর্ডার কন্ডিশনস গুলো আছে, এই ফার্স্ট অর্ডার কন্ডিশন গুলো হলো, এখানে লক্ষ্য রাখতে হবে যে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করছি ইনইকুয়ালিটি ফর্মে। তাহলে আমাদের যে ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেই ফার্স্ট অর্ডার কন্ডিশনটাকে অনেক সময় বলা হয় যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে, ইকুয়ালিটি কনস্ট্যান্টের পরিবর্তে, সেখানে সাধারণত আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশনস গুলোকে কোন টাকা কন্ডিশন হিসেবে লিখি, এগুলো আমরা ফার্স্ট অর্ডার কোন টাকা কন্ডিশন। কোন টাকা কন্ডিশনের সুবিধা হলো যে এখানে বাউন্ডারি সলিউশন গুলো আমরা এখানে পাই, বা কোন কোন কমোডিটি ভোগ করা হচ্ছে না সেটাও আমরা এখান থেকে জানতে পারি।
এই জন্য কোয়ান্টিটার কন্ডিশনস একটু মোর জেনারেল দেন দা নরমাল ফার্স্ট অর্ডার কন্ডিশন। তো ফার্স্ট অর্ডার কন্ডিশনটা হলো del L del x, x মানে সবগুলো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, কেমন? তো এখানে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফর্মে দেখাচ্ছিলাম, এখানে করতে হলে আমরা এটাকে এইভাবে করতাম, ল্যাগ্রেঞ্জ ফাংশনকে del L del x1 দিয়ে একবার করতাম, এভাবে del L কে আমরা del xl দিয়ে একবার করতাম ডিফারেন্সিয়েশন করে যে মানটা সেটা আমরা সেখানে আমরা সেটা লেস দ্যান ইকুয়াল টু 0 করতাম। তো আমাদের এখানে ডিফারেন্সিয়েশনটা হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে del u x কে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, x ভেক্টরের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এখানে, কেমন? মাইনাস এখানে আমি যদি ডিফারেন্সিয়েশন করি এটা হবে ল্যামডা p হবে, বুঝছেন? ল্যামডা p লেস দ্যান ইকুয়াল টু 0। এটা আমাদের ভেক্টর ফর্মে ডিফারেন্সিয়েশন, এখানে আমরা সবগুলো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এই u কে ইউটিলিটি ফাংশন দিয়ে, এবং এটা হচ্ছে ল্যামডা p, p হচ্ছে প্রাইস ভেক্টর। আমি এটাকে একটু যদি ভেঙে বলতে চাই কেমন হবে, del u del x1 minus lambda p1 less than equal to 0, del u del x2 minus lambda p2 less than 0, এভাবে dot 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 del ux del ul minus lambda pl less than equal to 0। এখানে আমাদের l সংখ্যক ইকুয়েশন আছে, এটাকে আমরা সংক্ষেপে একটা ইকুয়েশনের মাধ্যমে বা একটা লাইনের মাধ্যমে এখানে আমরা লিখেছি। আমরা এখানে কোনটাকার কন্ডিশনস অনুযায়ী যে আমাদের এখানে আরেকটা জিনিস যুক্ত করতে হয়, সেটা হলো যে এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা del ux del x minus lambda p less than equal to 0, এটা কখনো লেস দেন হবে, কখনো 0 এর সমান হবে। যদি আমাদের এই x এর মানটা যদি পজিটিভ হয়, আমাদের x এর মানটা যদি নন নেগেটিভ পজিটিভ যদি গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটা উইথ ইকুয়ালিটি পালিত হবে। এটা আমরা এভাবে লিখি, উইথ ইকুয়ালিটি সংক্ষেপে if when x is strictly greater than 0, x এর মান যখন স্ট্রিক্টলি পজিটিভ হবে তখন সেটা ইকুয়ালিটি সহ পালিত হবে। অর্থাৎ কোনো আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে মনে করো del u del থার্ড কমোডিটি, মনে করো del ux del x3 minus lambda p3 equal to 0 হবে যদি x3 is greater than 0 হয়, কেমন? আবার কখনো কখনো এটা লেস দেন 0 হবে, এই মানটা মনে করো -5 হলো বা -2 হলো। মনে করো সেকেন্ড কমোডিটির জন্য del ux del x2 minus lambda p2 equal to less than -2, তখন x এর মানটা 0 হবে। যখন আমাদের x এর মানটা পজিটিভ হবে তখন এই ইকুয়ালিটি সাইনটা এখানে প্রযোজ্য হবে। এখানে দুটো সাইন আছে এখানে ইকুয়েশনে, একটা হলো লেস দেন 0, একটা হলো ইকুয়াল টু 0। এখানে আমাদের অনেকগুলো ইকুয়েশন আছে, এখানে l সংখ্যক ইকুয়েশন আছে এখানে আমাদের del u x del x1 del u x del x2, এভাবে আমাদের l সংখ্যক ইকুয়েশন আছে del u x del xl, কেমন? আমি এটাকে একটু ভেঙে লিখে এখানে আপনাদের সুবিধার্থে এই ইকুয়েশনটা আমি একটু ভেঙে লেখার চেষ্টা করি, এটা কেমন দেখাবে। del u x মানে এখানে x1 থেকে xl পর্যন্ত আছে এখানে, del x1 minus lambda 1, কেমন? এখানে বলছি আমি less than equal to 0 বলছি, কেমন? less than equal to 0। এটা এভাবে অনেকগুলো ইকুয়েশন আছে, আমরা যতগুলো আমাদের কমোডিটি আছে ততগুলো আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে x1 থেকে xl পর্যন্ত, del xl minus lambda pl less than equal to 0, কেমন? আমরা এটাকে একটা ভেক্টর হিসেবে চিন্তা করছি, এটাকে আমরা লিখছি del ux del x ভেক্টর লিখছি, আর এটাকে আমরা লিখছি কি lambda pl ভেক্টর দিয়ে লিখছি। lambda হচ্ছে একটা স্কেলার, p হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আমরা lambda pl দিয়ে লিখছি, lambda pl, কেমন? আর এটাকে আমরা লিখছি 0 ভেক্টর দিয়ে লিখছি, 0 দিয়ে লিখছি। এখানে কিছু কিছু
জিরোর চেয়ে কম হবে কিছু কিছু মান, এখানে কিছু কিছু মান জিরোর সমান হবে। যে সকল চলকের অপটিমাল ভ্যালু গ্রেটার দেন জিরো হবে সেখানে এটা উইথ ইকুয়ালিটি পালিত হবে। আর যেখানে x এর মানটা জিরো হবে, x এর অপটিমাল ভ্যালুটা x না হবে না, সেখানে এই মানটা লেস দেন জিরো হবে। অর্থাৎ এখানে ইকুয়াল টু সাইনটা পালিত হবে যখন x এর মানটা পজিটিভ হবে, x টা যখন কেনা হবে, ধনাত্মক পরিমাণে কেনা হবে। আর যখন x টা কেনা হবে না, x এর মান যখন জিরো হবে, তখন এটা লেস দেন সাইনটা সেখানে অপারেটিভ হবে, প্রযোজ্য হবে। এটা হচ্ছে কোন টাকার কন্ডিশন। এটা হচ্ছে আমরা ক্লাসিক্যাল যে আমাদের অপটিমাইজেশন প্রবলেম, সেখানে আমরা সিম্পলি বলি del ux minus lambda p equal to 0। আমরা এই লেস দেন সাইনটা আমরা ব্যবহার করি না সাধারণ অপটিমাইজেশন প্রবলেমে বা ক্লাসিক্যাল অপটিমাইজেশন প্রবলেমে। এবং সেখানে ক্লাসিক্যাল অপটিমাইজেশন প্রবলেমে যে সলিউশন পাওয়া যায় সেখানে লক্ষ্য করলে দেখবে সবগুলো x এর মান পজিটিভ হয়, কোনো x এর মান সেখানে জিরো হয় না, অপটিমাল ভ্যালু সবগুলো পজিটিভ হয়। আর কোন টাকার কন্ডিশনসটা ব্যবহার যখন করা হয় তখন কিছু কিছু x এর মান জিরো হয়, কিছু কিছু x কেনা হয় না। যে সকল কেসে এই ফার্স্ট অর্ডার কন্ডিশনসটা নেগেটিভ হয়, কেমন? তো এটা মোর জেনারেল। এটা হলো আমাদের, তো আমাদের এখানে আরেকটা ডিফারেন্সিয়েশন আছে, সেটা হলো ল্যামডা, যেহেতু একটা চলক আছে, ল্যামডা রেসপেক্ট আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে del l del lambda equal to, এটা হচ্ছে আমাদের ল্যামডা রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে, এখানে ল্যামডা নাই, এটা জিরো হয়ে যাবে, ড্রপ আউট হয়ে যাবে। এটা এখানে আমাদের বাকি থাকবে এটা w minus px less than equal to 0। কেমন? এখন একই জিনিস, ইকুয়ালিটি when x equal to 0। একটু প্রস্তুত করে নিই। পসিবলি x equal to 0 হতে পারে। যাক, এটা আমাদের কোন টাকার কন্ডিশন। এখানে আমাদের n সংখ্যক ইকুয়েশন আছে এখানে, আর এখানে আমাদের একটা ইকুয়েশন আছে। মোট আমাদের টোটাল আমাদের ইকুয়েশন হচ্ছে আমাদের এখানে হচ্ছে l সংখ্যক ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন l প্লাস 1 ইকুয়েশন আছে এখানে। এটা আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশনস। অর্থাৎ আমরা যে ডিমান্ড বান্ডল যে আমরা চুজ করছি, একজন কনজিউমার যে ডিমান্ড বান্ডল চুজ, অপটিমাল ডিমান্ড বান্ডল চুজ করছে, আমরা বলছি এই প্রবলেমের যে সলিউশন, সেই প্রবলেমটা সলভ করে আমরা ডিমান্ড বান্ডল পাবো। বা আমরা এটা সলভ করে আমরা পাবো কি x p w, সেই ডিমান্ড ফাংশনটা বা ডিমান্ড করেসপন্ডেন্স আমরা পাবো সেখান থেকে। তো এই ডিমান্ড ফাংশনটা এই ফার্স্ট অর্ডার কন্ডিশনসে মেনে চলে, অর্থাৎ এই ফার্স্ট অর্ডার কন্ডিশনস গুলো সলিউশন করে আমরা ডিমান্ড ফাংশনটা পাই আমরা। তো এই যে আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশন এখানে লিখলাম, এই ফার্স্ট অর্ডার কন্ডিশনে একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন আছে, সেটা দেখলে আমাদের একটু সুবিধা হবে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা বুঝতে। আমাদের এই যে ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেটা আমাদেরকে বলছে আমাদেরকে যে আমি যদি এখানে লিখি দুটো কমোডিটি কনটেক্সটে যখন l equal to 2 হবে, দুটো মাত্র কমোডিটি থাকবে আমাদের, যেমন ফার্স্ট কমোডিটি, সেকেন্ড কমোডিটি x2, কেমন? তো আমাদের মনে করে একটা এই দুটো কমোডিটির মধ্যে একটা ইনডিফারেন্স কার্ভ আছে, এটাকে আমরা প্রেফারেন্স বলছি, আমরা ইকুইটি ফাংশন বলছি এটাকে আমরা ux ইকুইটি বার ইকুইটি ফাংশন। কেমন? তো এই ইনডিফারেন্স কার্ভ বা ইকুইটি ফাংশনের নির্দিষ্ট ভ্যালু, এটার যে স্লোপ, সেই স্লোপটাকে বলি আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলি এটাকে আমরা। তো হলো কি যে যদি মনে করো ইন্টারেস্ট সলিউশন আছে, কেমন? অর্থাৎ সবগুলো x পজিটিভ, কোন x নেগেটিভ, কোন x জিরো নাই, সবগুলো x পজিটিভ মনে করো। এখানে আমাদের l সংখ্যক ইকুয়েশন আছে এখানে আমাদের তো আমি যদি এটাকে একটু ভেঙে বল করে লিখি সুবিধা হবে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা। ফার্স্ট অর্ডার কন্ডিশন আমি বলছি যে del
ux del x minus lambda p less than equal to 0, less than equal to 0। এখানে আমরা বলছি যে অনেকগুলো ইকুয়েশন আছে। এখানে আমাদের প্রথম ইকুয়েশনটা হলো del u x del x1, এভাবে আমাদের মনে করো del u x del x l হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি ইকুয়েশন, বা এখানে আরেকটা আছে মনে করো del u x del x k তম কমোডিটি, n তম কমোডিটি k তম কমোডিটি, আর লাস্ট কমোডিটি হচ্ছে আমাদের del u x del x কমোডিটি। আমাদের এখানে অসংখ্য কমোডিটি আছে, n সংখ্যক কমোডিটি আছে, প্রত্যেকটা কমোডিটির সাপেক্ষে মধ্যে ডিফারেন্সিয়েট করতে হয় এই ইউটিলিটি ফাংশন। মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে একটা স্কেলার নাম্বার, p1 pl pk pl। আমি l এবং স্মল k এগুলোকে ইন্ডেক্স হিসেবে ব্যবহার করছি। l may be any commodity, k may be any commodity, p1 is the first commodity and pl is the last commodity, so less than equal to u। আমি যদি এখানে এখানে আমাদের l সংখ্যক ইকুয়েশন আছে, আমি যে কোনো একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন যদি ভাগ করি, আমি any ইকুয়েশন l may be anything, l may be 1 to l, k may be 1 to l, আমি যদি এখানে যে কোনো একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে ভাগ করি, মনে করো আমি l তম ইকুয়েশনকে, এটা হচ্ছে l ইকুয়েশন, এটা হলো আমাদের k ইকুয়েশন। আমি যদি এই ইকুয়েশনটাকে যে কোনো দুটো ইকুয়েশনকে একটা কোনো দিয়ে ভাগ করি, ভাগফলটা কি হবে del ux by del l divided by del u x by del k minus lambda pl by lambda pk, কেমন, less than equal to 0। তো যদি x যদি পজিটিভ হয় স্ট্রিক্টলি, তাহলে এটা 0 হবে। মনে করো x is strictly positive, x is, তাহলে এটা x যদি স্ট্রিক্টলি পজিটিভ হয়, এটাকে আমি এভাবে লিখতে পারি del ux by del x minus lambda p equal to 0, যদি সবগুলো x পজিটিভ পরিমাণে চুজ করা হয়। সবগুলো x যখন পজিটিভ পরিমাণে চুজ করা হয়, সেটাকে আমরা বলি ইন্টেরিয়র সলিউশন। সলিউশনটা মাঝখানে কোথাও হচ্ছে, বাউন্ডারিতে হচ্ছে না, কেমন। তো ইন্টেরিয়র সলিউশনের ক্ষেত্রে আমি একটা কমোডিটি, এটাকে বলা হয় মার্জিনাল ইকুইলিটি ফাংশন বলা হয়, মার্জিনাল ইকুইলিটি অফ কমোডিটি l, এটাকে বলা হয় মার্জিনাল ইকুইলিটি অফ কমোডিটি k। আমি একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে যদি ভাগ করি ফার্স্ট অর্ডার কন্ডিশনে, তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে l ইকুয়েশনকে k তম ইকুয়েশন দিয়ে ভাগ করলে পাবো কি, পাবো আমি del u x by del u l del u x del u k, অর্থাৎ দুটো কমোডিটির মার্জিনাল ইকুইলিটি রেশিও ইকুয়াল টু lambda pl by lambda pk বা pl by pk, তাই না। এটাকে বলি আমরা দুটো কমোডিটির মার্জিনাল ইকুইলিটি রেশিও, সেটাকে বলি আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন কমোডিটি l and k ইকুয়াল টু pl by pk। দুটো কমোডিটির দামের অনুপাতকে বলা হয় কি, এটাকে বলা হয় বাজেট লাইনের ঢাল বলা হয়, বাজেট লাইনের স্লোপ বলা হয়, দুটো কমোডিটির বিনিময় হার বলা হয়। দুটো কমোডিটির দাম অনুপাত হলো দুটো কমোডিটির বিনিময় হার, আর দুটো কমোডিটি এই যে মার্জিনাল ইকুইলিটি সেটা যে রেশিও, এটাকে বলি আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হলো যে আমি যদি 1 ইউনিট ওয়ান কমোডিটি বেশি পেতে চাই আমি, তাহলে আমাকে কতটুকু টু কমোডিটি ছাড়তে হবে, সো দ্যাট আই রিমেইন অন দ্য সেম লেভেল অফ ইউটিলিটি। একটা দ্রব্যের পরিমাণ 1 ইউনিট বাড়াতে হলে অন্য দ্রব্যের পরিমাণ কত ইউনিট কমাতে হবে, যাতে করে আমার ইকুইলিটি সমান হয়। এটাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন কমোডিটি L and commodity K or between two commodities, কেমন। এটা ইনডিফারেন্স কার্ভের স্লোপ, এটা হলো। আর PL by PK কি জিনিস, PL by PK হলো আমাদের বাজেট লাইনের স্লোপ। এটাকে অনেক সময় বলা হয় এক্সচেঞ্জ রেট বলা হয়, মার্কেট এক্সচেঞ্জ রেট বলা হয়। বাজারে একটা কমোডিটি বিক্রি করে অন্য কমোডিটি কতটুকু পাওয়া যায়, এটা হলো বাজেট লাইনের স্লোপ। সুতরাং প্রাইস রেশিও হলো দুটো কমোডিটির এক্সচেঞ্জ রেট, যে দুটো কমোডিটি কি রেটে এক্সচেঞ্জ করা যায় ইন দ্য মার্কেট, যেটাকে আমরা বলি বাজেট লাইনের স্লোপ বলি যেটাকে আমরা, কেমন। তাহলে এই ফার্স্ট অর্ডার কন্ডিশন যেখানে পালিত হবে, যদি আমাদের ইন্টারেস্ট সলিউশন হয়, যদি আমাদের দুটো কমোডিটি পজিটিভ পরিমাণে কেনা হয় একটা অপটিমাল সলিউশন, তাহলে মার্জিনাল ইউটিলিটি রেশিওটা বা ইনডিফারেন্স কার্ভের স্লোপটা বাজেট লাইনের স্লোপের সমান হবে, বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এটা হচ্ছে এক ধরনের মেন্টাল রেশিও।
সাবজেক্টিভ রেশিও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, যে আমি কতটুকু এক্স ছাড়লে কতটুকু ওয়াই পেলে আমার অবস্থা আগের মতো থাকবে সেটা আমার উপর নির্ভর করে। আর যেটা পিএল বাই পিকে রেশিও এক্সচেঞ্জ রেট যেটা, সেটা হলো মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এটা আমার উপর ডিপেন্ড করে না, এটা এক্সটার্নালি গিভেন, মার্কেট সেটা এক্সটার্নালি গিভেন থাকবে সেটা। কেমন? এই দুটো যখন সমান হবে তখন একজন ভোক্তার ইকুইটি ম্যাক্সিমাইজ হবে, আদারওয়াইজ সে তার কমিউনিটিকে রিশাফল করে পরিবর্তন করে বান্ডেলটাকে চেঞ্জ করে সেটা ইকুইটিকে বাড়ানোর সুযোগ থাকবে তার। কেমন? তো এই যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ, এই ইনডিফারেন্স কার্ভের স্লোপ কে আমরা এখানে এইভাবে বুঝছি যে del ux বাই del x, এটা কোন সময় বলা হয় এই যেহেতু এখানে অনেকগুলো স্লোপ আছে, এখানে একটা স্লোপ দুটো স্লোপ অনেকগুলো স্লোপ আছে, এল সংখ্যক স্লোপ আছে, এটাকে বলা হয় স্লোপের আরেকটা নাম হচ্ছে গ্রেডিয়েন্ট বলে, গ্রেডিয়েন্ট মানে স্লোপ, গ্রেডিয়েন্ট। যেহেতু এখানে অনেকগুলো স্লোপ আছে বা এখানে একটা ভেক্টর অফ স্লোপ আছে, এজন্য এটাকে বলি আমরা কি গ্রেডিয়েন্ট ভেক্টর বলে। এটা হলো গ্রেডিয়েন্ট ভেক্টর, ইউটিলিটি ফাংশনের স্লোপ, সবগুলো ইউটিলিটি ফাংশনের স্লোপ রেসপেক্ট অল দা কমিউনিটিস, গ্রেডিয়েন্ট ভেক্টর বলে। এটা অনেক সময় সংক্ষেপে এটাকে এভাবে না লিখে অনেক সময় ডি এক্স এক্স এর থেকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, কাকে ইউটিলিটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এটা আমরা অনেক সময় এইভাবে লিখি। এটাকে আমরা এই কথাটাকে আমরা অনেক সময় এইভাবে প্রকাশ করি, ডি এক্স ইউ এক্স দিয়ে প্রকাশ করি আমরা অল্টারনেটিভলি। অনেক সময় এইভাবে প্রকাশ না করে এইভাবে প্রকাশ করে, আমাদের যে ডেলটাকে উল্টিয়ে দিয়ে এক্স দিয়ে ইউ এক্স এভাবে সেটাকে প্রকাশ করা, এটা একটা নোটেশন, কেমন? বিভিন্ন ভাবে সেটাকে আমরা লিখে থাকি আমরা। তাহলে আমরা বলছি যে আমাদের যে ইউটিলিটি ফাংশন আছে, সেই ইউটিলিটি ফাংশনের যে স্লোপ, সেই স্লোপটা হলো কি আমাদের মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন টু কমিউনিটিস which is subjective to a person, ব্যক্তির উপর মনের বিষয়টা নির্ভর করে। এটা কার সমান হতে হবে? ওই দুটো কমোডিটি এক্সচেঞ্জ রেটের সমান হবে, বাজারে যে রেটে বিনিময় হচ্ছে দুটো কমোডিটি, যেটা আসলে বাজার প্ল্যানের স্লোপ, তার সমান হতে হবে। কেমন? তো এই যে আমাদের এই ইউটিলিটি ফাংশনের যে স্লোপ, আমি এখানে যদি বাজেট লাইন যদি আমি লিখি, এখানে বাজেট লাইনটা, বাজেট লাইন হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পি এক্স, নিচের অংশটুকু হচ্ছে আমাদের লেস দ্যান ইকুয়াল টু ডব্লিউ, আমাদের বাজেট লাইন। এই যে বাজেট লাইনের স্লোপ px less than equal to w, বা এই আমি শুধু বাজেট লাইনটা নেই, ভিতর অংশগুলো বাদ দেই, আর এটাকে আমি এইভাবে লিখব px equal to w, এটা আমাদের বাজেট লাইনটা। কেমন? তো এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি, p টা হচ্ছে প্যারামিটার কনস্ট্যান্ট, w টা প্যারামিটার, এটা ভেরিয়েবল, p into del x equal to 0, কনস্ট্যান্টটা এখানে বাইরে থাকবে ডিফারেন্সিয়েশনের, আর একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হবে। অর্থাৎ আমি যদি এই প্রাইস ভেক্টরকে এই x ভেক্টর দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা 0 হবে। অর্থাৎ দুটো ভেক্টর, একটা প্রাইস ভেক্টর, একটা x ভেক্টর, এই ডিফারেন্সিয়েশন চেঞ্জ ইন x ভেক্টর dx, এই দুটো ভেক্টরের গুণফল যখন 0 হয় তখন ওই দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়। মনে করো আমি একটা x ভেক্টর দিচ্ছি এখানে, একটা y ভেক্টর দিচ্ছি এখানে, আমি এই দুটো ভেক্টরকে যদি গুণ করি x ডট y, সেই গুণফলটা 0 হবে, লম্ব হবে, পারপেন্ডিকুলার হবে। দুটো ভেক্টরের গুণফল যখন 0 হয় তখন দুটো ভেক্টর একে অন্যের উপর লম্ব হয়। তো আমাদের, আমি যদি এখানে এটা আমাদের x, আমাদের এখানে আমাদের x আছে, এখানে এটা আমাদের যে কোনো পয়েন্ট আমাদের x এখানে ইন্ডিকেট করে, x এর ভেক্টর অফ x ইন্ডিকেট বা বান্ডেল অফ x ইন্ডিকেট করে। তাহলে আমি যদি এটাকে x বা x এর ডিসপ্লেসমেন্ট হিসেবে নেই বাজেট লাইন বরাবর, যে কোনো পয়েন্টে প্রাইস ভেক্টরটা বাজেট লাইনের উপরে কি হবে, লম্ব হবে প্রাইস ভেক্টরটা। এখানে কিন্তু প্রাইস নাই, তো আমি যদি এগুলোকে প্রাইস হিসেবে চিন্তা করি এবং প্রাইস ভেক্টরটা যদি আমি এখানে আঁকি, এগুলোকে প্রাইস হিসেবে চিন্তা করে, তাহলে এই x ভেক্টরের উপরে বাজেট লাইনের উপর যে x আছে সেই x ভেক্টরের উপরে এই প্রাইস ভেক্টরটা লম্ব হবে। কেমন? এটা হচ্ছে বাজেট লাইনের স্লোপ, কে আমরা প্রাইস ভেক্টর হিসেবে দেখে, লম্ব হিসেবে দেখে আমরা। এবং এই যে বাজেট লাইনের স্লোপ, সেই বাজেট লাইনের স্লোপটা আমরা বলছি যে ইন্টিগ্রাল সলিউশনে এই del ux বাই del x মাইনাস ডেল্টা p ইকুয়াল টু 0 হবে ইন্টিগ্রাল সলিউশন। যদি ইন্টিগ্রাল সলিউশন হয়, আমরা এখানে বলছি যে এই আমাদের যে এই ইউটিলিটি ফাংশনের যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, সেটা কার সমান হবে, সেটা ল্যামডা p এর সমান হবে। এটা আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। এটাকে একটু ভিন্নভাবে এখানে লিখলাম, আমরা এই সাইনটা ব্যবহার করে এখানে লিখলাম। তাহলে আমাদের এই ইউটিলিটি ফাংশনের স্লোপ বা যেটাকে বলছি আমরা গ্রেডিয়েন্ট ভেক্টর, সেটা প্রাইস ভেক্টরের সমানুপাতিক হবে। সমানুপাতিক মানে এটা
এটা এটা আমাদের ল্যামডা পিটা এখানে হতে পারে, কিংবা আমাদের এটা বরাবর হবে ল্যামডা ল্যামডা ইকুয়াল টু ডেল ইউএক্স। অর্থাৎ এটা অপটিমাল পয়েন্ট, এটা আমাদের অপটিমাল পয়েন্ট, আমাদের এক্স ই ডব্লিউ, এটা আমাদের সলিউশন পয়েন্ট। এই পয়েন্টে আমাদের বাজেট লাইনের যে স্লোপ সেটা হলো প্রাইস ভেক্টর, এবং এই ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, সেই ইনডিফারেন্স স্লোপটা হচ্ছে ল্যামডা পি প্রাইস ভেক্টরের সমানুপাতিক। ল্যামডা মান যদি 1 এর বেশি হয় এটা উপরে হবে, ল্যামডা মান যদি 1 এর কম হয় এটা নিচের দিকে হবে। ল্যামডা মানটা নেগেটিভ হলে এটা ইকুয়াল, ল্যামডা মানটা সাধারণত পজিটিভ হয়, 0 হলে আমরা এখানে থাকবো। তাহলে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী যদি ইন্টিগ্রাল সলিউশন যদি হয়, তাহলে এই ইউটিলিটি ফাংশনগুলোর স্লোপ বা গ্রেডিয়েন্ট ভেক্টরটা প্রাইস ভেক্টরের সমানুপাতিক হবে। এটাকে আমরা এভাবে দেখাবো যে আমাদের এই যে আমাদের বাজেট লাইনের যে স্লোপ, যেটাকে বলছি আমরা পি, আমাদের ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ এই বিন্দুতে সলিউশন পয়েন্টে, সেটা হলো কি আমাদের পি এর সমানুপাতিক, অর্থাৎ এই পি লাইন বরাবর অবস্থান করবে সেটা। এটা হলো আমাদের ইন্টিগ্রাল সলিউশন আমাদের। কেমন? আচ্ছা, এটা আমাদের ইন্টিগ্রাল সলিউশন। আমরা যদি বাউন্ডারি সলিউশনের কথা চিন্তা করি, এটা আমাদের ইন্টিগ্রাল সলিউশন গেল। তোমরা ইচ্ছা করলে এখানে কিছু এক্সপেরিমেন্ট করতে পারো, যদি সমান না হয়, যদি এই দুটো রেশিও যদি সমান না হয়, ফর এক্সাম্পল মনে করো এটা যদি সমান না হয়, যদি গ্রেটার দেন হতো, ফর এক্সাম্পল গ্রেটার দেন হতো, যদি গ্রেটার দেন হলে সেক্ষেত্রে আমাদের পক্ষে এই এক্স দ্রব্যের ক্রয়ের পরিমাণটা বাড়িয়ে, অর্থাৎ এক্স দ্রব্যের যে মার্জিনাল ইউটিলিটি কম্পেয়ার টু দা মার্জিনাল ইউটিলিটি অফ কে ইজ গ্রেটার দেন দা প্রাইস অফ, আমার বাজারে যে দুটো দ্রব্যের দাম আছে, দামের অনুপাতে তার কাছে মার্জিনাল ইউটিলিটির পরিমাণটা বেশি এল দ্রব্যের, সেক্ষেত্রে সে এল দ্রব্যের পরিমাণের ক্রয়ের পরিমাণটা বাড়লে ডিক্রিজিং মার্জিনাল ইউটিলিটি অনুযায়ী মার্জিনাল ইউটিলিটি কমবে, তার কি করতে পারে, সেই ছোট ইউটিলিটি সে বাড়াতে পারে। যদি সমান না হয়, এটা যদি গ্রেটার দেন হয় ফর এক্সাম্পল, তাহলে এল কে বাড়িয়ে সে কি করতে পারে, given p and p can increase his total utility, অথবা অল্টারনেটিভলি যদি এটা লেস দ্যান ইকুয়াল টু pi by pk হয়, তাহলে সে k এর কনফিউশন বাড়িয়ে সে টোটাল ইউটিলিটি কে বাড়াতে পারে, সেটা আমরা ইচ্ছা করে দেখাতে পারি। এটা হলো আমাদের ইন্টিগ্রাল সলিউশন। আর বাউন্ডারি সলিউশনে কি হবে? বাউন্ডারি সলিউশনের ফার্স্ট অর্ডার কন্ডিশনটা ব্যাখ্যা হবে এরকম, মনে করো আমরা বাউন্ডারি সলিউশনের কথা চিন্তা করছি, এখানে x1 commodity or xl commodity or more generally x2 commodity, যেমন আমাদের বাজেট লাইন, বাজেট লাইনে একটা স্লোপ আছে, স্লোপটা হলো p, সেটা আমাদের px = g w বাজেট লাইন। ইনডিফারেন্স কার্ভটা মনে করো স্টিপার, বাজেট লাইনের থেকে স্টিপার, এটা আমাদের ডিফারেন্স কার্ভ, প্রেফারেন্স আমাদের or u x = u bar ডিফারেন্স কার্ভ। এই ডিফারেন্স কার্ভের যে স্লোপ সেটা স্টিপার দেন দা বাজেট লাইন, এবং এই বিন্দুতে ডিফারেন্স কার্ভের স্লোপটা হলো, ডিফারেন্স কার্ভের স্লোপ হলো এটা হলো ডিফারেন্স কার্ভের স্লোপ ল্যামডা পি, সরি ল্যামডা পি না, ল্যামডা পি এর সমানুপাতিক হতো, হচ্ছে আমাদের ডিফারেন্স কার্ভের স্লোপটা হলো আমাদের এখানে ডেল, এটা আমাদের থাকে ডিফারেন্স কার্ভের স্লোপ which is not equal to lambda p, lambda p সমান, এটা p এর সমানুপাতিক না, p এর সমানুপাতিক হলে সেটা আমাদের p বরাবর অবস্থান করবে, p ভেক্টর বরাবর অবস্থান করবে। সুতরাং এখানে এই বিন্দুতে আমাদের যেখানে আমাদের বাউন্ডারি সলিউশন হচ্ছে, যেখানে আমাদের ইনডিফারেন্স কার্ভের স্লোপটা বাজেট লাইনের স্লোপের চেয়ে বেশি, সেখানে দেখো আমরা একটা কমিউনিটি কিনছি, একটা কমিউনিটি কিনছি না, এখানে আমরা x কিনছি, আমরা x1 কিনছি, আমরা x2 কিনছি না, x2 কমিউনিটি 0। কেমন? সুতরাং এই যে আমাদের দুটো, একটা হলো আমাদের del u x del x1, একটা হলো আমাদের del u x
del x2, এটা আমাদের দুটো কমোডিটি আছে মাত্র। তো আমরা বলছি এটা এটা কি মাইনাস ল্যামডা পি minus ল্যামডা পি p1 p2 যেহেতু এখানে x1 টা কেনা হচ্ছে, এই x1 এর পরিমাণটা 0 হবে, x1 এর পরিমাণটা, আর এটা লেস দেন 0 হবে, এটা নেগেটিভ একটা অ্যামাউন্ট হবে, এটা লেস দেন ইকুয়াল টু 0, এখানে এই মানটা 0, এই মানটা 0 এর চেয়ে কম, -5 বা কিছু একটা আসবে। কেমন? তাহলে যে কমোডিটিটা পজিটিভ পরিমাণে কেনা হচ্ছে বাউন্ডারি পয়েন্টে, লাইক x1 কিনছি আমরা, সেখানে del ux by del x1 or marginal liquidity of x is proportional to price, এখানে p এর সমান। কিন্তু অপর যে কমোডিটিটা আছে del ux by del x2 বা x2 যে মার্জিনাল লিকুইডিটি, সেই মার্জিনাল লিকুইডিটিটা মাইনাস ল্যামডা, সেটা p এর p2 এর সমানুপাতিক না, সেটা এই বিন্দুতে। অর্থাৎ ভোক্তা চাইলে যে x2 পরিমাণটা সে আরো কমাতে, সে চায় এই বিন্দুতে, এই বিন্দু সে x2 পরিমাণ যদি আরো কমাতে পারতো, x1 যদি সে আরো বেশি কিনতে পারতো, যেহেতু এই x এর ইকুইটি এখানে 0, x2 এর ইকুইটি নেগেটিভ মার্জিন ইকুইটি, এবং সে কি করতে পারতো, x2 পরিমাণ যদি আরো কমাতে পারতো, সে যদি কমিয়ে x1 পরিমাণ যদি আরো বাড়াতে পারতো, তাহলে তার ইকুইটি আরো বাড়ানো সম্ভব হতো। কিন্তু যেহেতু আমরা একটা নন নেগেটিভিটি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি যে x2 পরিমাণটা নেগেটিভ করা যাবে না, তাকে এখানে সন্তুষ্ট থাকতে হয়। সে কি করে, একটা কমোডিটি কিনছে, একটা কমোডিটি সে কিনছে না, অপটিমাল সলিউশন। এটাকে বলি আমরা বাউন্ডারি সলিউশন, এটাকে বলি আমরা। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশনে কোন টাকার কন্ডিশন অনুযায়ী দুই ধরনের সলিউশন পাওয়া যেতে পারে। একটা ইন্টারেস্ট সলিউশন, যেখানে সবগুলো কমোডিটি পজিটিভ পরিমাণে কেনা হয়। আরেকটা সলিউশন হচ্ছে বাউন্ডারি সলিউশন। বাউন্ডারি সলিউশনে কিছু কমোডিটি কেনা হয়, কিছু কমোডিটি কেনা হয় না। যে সকল কমোডিটি কেনা হয়, সেই সকল কমোডিটির জন্য marginal liquidity is proportional to the prices of those commodity, and for the commodities which are not bought, marginal liquidity is less than minus, first order condition ta with less than 0, with less than 0 সেটা প্রতিপালিত হয়, বা marginal liquidity is not proportional to the price of that commodity. Marginal liquidity of the second commodity in this case is not proportional to the price of the second commodity on the point. যেহেতু সে আর x2 কমাতে পারছে না, 0 এর নিচে যেতে পারছে না, তাই সে এখানে x2 ক্রয় করবে, সেখানে স্টক রাখতে হচ্ছে। এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন সহ আর ফার্স্ট অর্ডার কন্ডিশন, সেটা একটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যা টু কমোডিটি কনটেক্সট। কেমন? আচ্ছা, এখন এখানে ফার্স্ট অর্ডার কন্ডিশনের মধ্যে একটা চলক আছে x ছাড়া, যেটাকে আমরা বলছি ল্যামডা বা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। এই ফার্স্ট অর্ডার কন্ডিশনে যখন পালিত হয়, তখন ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার যেটা আছে, সেটা একটা ইন্টারপ্রিটেশন, সেটা একটা ব্যাখ্যা আছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের। ফার্স্ট অর্ডার কন্ডিশনে এই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের ব্যাখ্যাটা হলো, যেটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি অফ মানি অর বাজেট, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটাকে আমরা বলি যে কনস্ট্যান্টের সাথে আছে চলকটা, সেজন্য কনস্ট্যান্টটাকে পরিবর্তন করা হলে, কনস্ট্যান্টটাকে এক ইউনিট রিলিজ করা হলে, এক ইউনিট বাড়ানো হলে ভোক্তার ইউটিলিটি কতটুকু বাড়বে, সেটা এই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে মাপা হয়। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার is the marginal utility of wealth, or if the wealth constant is relaxed by 1 unit, then Lagrange multiplier indicates by how much amount the utility of the consumer will increase. Lambda দিয়ে বোঝানো হয় বা Lagrange multiplier দিয়ে বোঝানো হয়, বাজেট কনস্ট্যান্ট থেকে যদি এক ইউনিট বাড়ানো হয়, একটু রিলিজ করা হয় সামান্য পরিমাণে, তাহলে ভোক্তার যে টোটাল ইউটিলিটি বা ম্যাক্সিমাম ইউটিলিটি, সেটা কতটুকু বাড়বে, সেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এটা বোঝার একটা উপায় হলো যে আমাদের যে ডিমান্ড ফাংশন যেটা আছে আমাদের, আমরা লিখি x p w, এটা আমাদের ডিমান্ড ফাংশন বা সলিউশন টু দা অপটিমাইজেশন প্রবলেম। কেমন?
তো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আমরা এটা ফাংশনটা হলো u equal to or ux equal to optimal point এ x এর জায়গায় আমরা x এর অপটিমাল পয়েন্টে বসালাম। তো আমি যদি এখন ওয়েলথ কে যদি বাড়িয়ে দিই আমি এক ইউনিট সামান্য পরিমাণে, তাহলে আমার ইকুইলিটি কতটুকু পরিবর্তন হবে, এটাকে হচ্ছে আমরা ল্যামডা বলছি। ওয়েলথ কনস্ট্যান্ট এক ইউনিট বাড়ানো হলে ইকুইলিটি কতটুকু বাড়বে অপটিমাল পয়েন্টে, সেটাকে বলছি আমরা ল্যামডা। এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, দেখো u is function of w through function of x, এটাকে আমরা চেইন রুল অ্যাপ্লাই করব। আমরা চেইন রুল অ্যাপ্লাই করে প্রথমে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর আমাদের w এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো dw or del w du। নোটেশনটা তিনটা নোটেশন ইউজ করব, একটা d ব্যবহার করব কখনো কখনো, কখনো কখনো ল্যামডা ব্যবহার করব, তো যে কোনো একটা করলেই হয়। x u u কে আমরা প্রথম ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে, যেহেতু ডিরেক্টলি এর রেসপেক্টে করা যাচ্ছে না, তারপর এটাকে আমরা করব এখানে d দিলো কোনো অসুবিধা নেই, তারপর এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব w এর রেসপেক্ট। x এটা আমরা লিখব d w x। যদি কনফিউশন লাগে ইচ্ছে করে তোমরা এখানে ডেল্টা ব্যবহার না করে ডি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, সিঙ্গল বেস নাম্বার ব্যবহার করতে পারো, ইচ্ছে করে এখানে ডি ব্যবহার করতে পারো। আমরা একটা চেইন রুল অ্যাপ্লাই করছি, আমরা একটা চেইন রুল। প্রথম আমরা যেহেতু আমরা ইউ কে w রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, আমরা জানতে যাচ্ছি যে w এক ইউনিট বাড়ানো হলে আমাদের ইকুইলিটি কতটুকু বাড়ে সেটা আমরা জানতে যাচ্ছি, এবং ইকুইলিটি অপটিমাল পয়েন্টে যে ফাংশন অফ x থেকে আমরা x pw বলছি, সেখানে আমরা ডিমান্ড ফাংশনটা বসাচ্ছি। এটাকে আমরা প্রথমে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব ইকুইলিটি ফাংশনকে, তারপর আমরা এই x টাকে আমরা w এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। আমরা জানি এই মানটা হলো del x, এটা হলো আমাদের গ্রেডিয়েন্ট ভেক্টর বা ইকুইলিটি ফাংশনের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু অল দ্য x's। এবং এটা অপটিমাল পয়েন্টে আমাদের এটা কার সমান, ফার্স্ট অর্ডার কন্ডিশন, এটা ল্যামডা p এর সমান, তাই না? আমরা জানি যে ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী del of the guiding vector x ux এটা ল্যামডা p এর সমান, or মাইনাস ল্যামডা p = 0 এর সমান। এটাকে আমরা এখানে d দিয়ে লিখছি, এখানে x equal to lambda p। এখন এটাকে আমরা ল্যামডা p দিয়ে সাবস্টিটিউট করছি, এটাকে আমরা ল্যামডা p দিয়ে, আর ইনটু এখানে আছে আমাদের d w x w equal to, আমি এই p টাকে যেহেতু কনস্ট্যান্ট, আমি এখানে ভিতরে নিয়ে আসব ল্যামডা ইনটু d w, p টাকে আমি ভিতরে নিয়ে আসি, এটা কনস্ট্যান্ট হিসেবে এটাকে ভিতরে নিয়ে আসা যায়। ল্যামডা d w, আমরা জানি যে ওয়াল্লাস ল অনুযায়ী, আমরা জানি ডিমান্ড ফাংশনটা ওয়াল্লাস ল মেনে চলে, অর্থাৎ যেহেতু লোকাল কনসিডারেশন অ্যাসাম্পশন আমরা ধরে নিয়েছি, সুতরাং ভোক্তার যে সলিউশন সেটা সবসময় বাজেট লাইনের উপর হবে, অর্থাৎ ভোক্তাটা আয় পুরোটুকু ব্যয় করবে। এটা হলো px সমান হলো w এর সমান, তার ওয়েলথের সমান হলো। তো এখন যদি আমরা এই w কে যদি w এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি সেটা কি হবে, 1 এর সমান হবে, বা এটা সিম্পলি ল্যামডার সমান। এখন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে ল্যামডাটা হলো যে ওয়েলথকে যখন এক ইউনিট বাড়ানো হয়, সামান্য পরিমাণে বাড়ানো হয়, তখন ইকুইলিটি কতটুকু চেঞ্জ হয় এট দ্য অপটিমাল সলিউশন। এটা আমাদের ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার একটা ইন্টারপ্রিটেশন। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার হলো যে ওয়েলথকে সামান্য পরিমাণে বাড়ানো হলে, ওয়েলথ হচ্ছে তার বাজেট কনস্ট্যান্ট, সামান্য পরিমাণে বাড়ানো হলে তার ইকুইলিটি কতটুকু পরিবর্তন আসে। এটা অনেক সময় বলে আমরা মার্জিনাল ইকুইলিটি অফ ইনকাম অর ওয়েলথ, মার্জিনাল ওয়েলথকে এক ইউনিট বাড়ানো হলে তার ইকুইলিটি কতটুকু বাড়ে। এটা হলো আমাদের ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের ইন্টারপ্রিটেশন।
এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশনের ব্যাখ্যা এবং ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের একটা একটা ব্যাখ্যা এটা। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশনটা অ্যাপ্লিকেশন দেখার জন্য কিভাবে ডিমান্ড ফাংশনটা বের করতে হয় সেটা আমরা একটা সিম্পল এক্সাম্পল হলো কপডগলাস ফাংশন। সহজ ফাংশন হলো কপডগলাস কেসে যদি ইকুইটি ফাংশনটা কপডগলাস আকৃতি হয় অর্থাৎ প্রেফারেন্স রিলেশনকে যদি আমরা কপডগলাস ইকুইটি ফাংশন দিয়ে দেখাতে পারি সেক্ষেত্রে আমাদের ডিমান্ড ফাংশনটা চেহারা কেমন হবে? মনে করো কপডগলাস ফাংশন নিচ্ছি আমরা, ইকুইটি ফাংশন ইকুয়াল টু or ux equal to say k x1 power alpha x2 power 1 minus alpha। এটা সিম্পল কপডগলাস ফাংশন। দুটো কমোডিটি আছে এখানে আমাদের, এবং আমাদের যে বাজেট কনস্ট্যান্ট আছে সেটা হলো v2 v1 x1 plus v2 x2 less than equal to w। বাজেট এই কপডগলাস ইকুইটি ফাংশনের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যে সলিউশন সবসময় ইন্টারেস্ট সলিউশন হয় কপডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে। কপডগলাস ফাংশন সবসময় ইন্টারেস্ট সলিউশন হয়, যে কারণে আমরা এখানে ইনইকুয়ালিটি সাইন থেকে আমরা বাদ দিতে পারি, শুধুমাত্র ইকুয়ালিটি সাইন দিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে যদি আমরা ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করি এখান থেকে আমরা একটা কথা বলেছিলাম যে ইকুইটি ফাংশনটা হলো কার্ডিনাল ইকুইটি ফাংশন। এটা অর্থাৎ প্রেফারেন্স কে ইকুইটি ফাংশন হচ্ছে কিছু নাম্বার অ্যাসাইন করা বান্ডেলের উপর। প্রেফারেন্স সেটে যে বান্ডেলগুলো আছে সেগুলোর উপর কিছু নাম্বার অ্যাসাইন করা। তো নাম্বার অ্যাসাইনিং যে রুলটা হলো যে কমোডিটিকে বেশি প্রেফার করা হবে সেটার উপর হায়ার ইকুইটি নাম্বার অ্যাসাইন করা হবে। এই রুল হায়ার ইকুইটি দেয় যে বান্ডেলগুলো সেগুলোকে হায়ার নাম্বার দিলেই হবে। আমি 50 দিলাম না 100 নাম্বার দিলাম না 1000 দিলাম সেটা ম্যাটার করে না, as long as it is getting higher utility number compared to the other bundle that is lower in order in preference। তাহলে আমাদের এই ইকুইটি ফাংশনকে আমরা যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এটা বলেছিলাম ইকুইটি ফাংশনকে আমরা একটা মনোটোনিক ট্রান্সফরমেশন নেই। মনোটোনিক ট্রান্সফরমেশন না হলে অর্ডারিংটা চেঞ্জ হয় না। কমোডিটি প্রেফারেন্সের যে অর্ডারিং ছিল সেটা কোনো পরিবর্তন হয় না। আমি যে বান্ডলটাকে আমি থার্ড প্রেফারেন্সে রেখেছিলাম সেই থার্ড প্রেফারেন্সেই থাকবে, যদি এটা ডিফারেন্ট একটা ইকুইটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। কেমন? যদি ইকুইটি ফাংশনটাকে মনোটোনিক ট্রান্সফরমেশন না হলে অর্ডারিংটা চেঞ্জ হয় না। প্রেফারেন্স অর্ডারিং যেটা থাকে সেটা আগের মতোই থাকে। অর্থাৎ many utility function can be used to represent the same preference ordering or preference relation। এটা অনেক সময় অন্যভাবে বলা হয় utility function is unique up to positive monotonic positive linear monotonic transformation। আমি যদি একটা utility ফাংশনের যদি আমি monotonic transformation নেই তাহলে যে নতুন utility ফাংশনটা আমি পাবো সেটা আমার একই প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করবে, একই প্রেফারেন্স রিলেশনকে আমার রিপ্রেজেন্ট করবে। ফলে ইকুইটি ফাংশনটাকে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, আমি একটা মনোটোনিক ট্রান্সফরমেশন নিতে পারি, নিয়ে আমি একই প্রেফারেন্সকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ফলে আমার এই সলিউশন থেকে একই ডিমান্ড ফাংশন পাওয়া যাবে। তাই আমরা অনেক সময় এই ধরনের পাওয়ার ফাংশন থাকলে আমরা এটা একটা লগ নিয়ে, লগটা হচ্ছে এক ধরনের মনোটোনিক ট্রান্সফরমেশন, আমি এটাকে যদি লগ নিয়ে নেই আমি তাহলে সলিউশনটা একটু সহজ হয়ে যায়। লগ কে প্লাস আলফা লগ x1 প্লাস 1 মাইনাস আলফা লগ x2, এটা একই প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করে। লগ যদি লগ হয় সেটা একই প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করে। ফলে আমি যদি লগটা নিয়ে কাজ করি তাহলে আমার যে ল্যাগ্রেঞ্জ ফাংশন সেটা হবে log k প্লাস আলফা log x1 minus alpha log x2 plus lambda p1 x1 and w টাকে লিখি আমরা w minus p1 x1 minus p2 x2 equal to 0। আমি আর লেস দ্যানটা নিচ্ছি না কারণ আমরা জানি যে কপডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে সলিউশন যেটা ইন্টিগ্রাল সলিউশন হবে সেটা। আচ্ছা, আমি এখানে আমাদের তিনটা চলক আছে, একটা x আমি এটাকে ম্যাক্সিমাইজ করব, x1 আছে x2 আছে এবং lambda আছে, তিনটা চলক আছে। আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশনস গুলো হলো এখানে একটা হলো del x1 এটা 0 হয়ে যাবে,
আলফা বাই x1 লগ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x1 মাইনাস এটা এখানে x1 নাই মাইনাস ডেল্টা p1 ইকুয়াল টু 0 আর ডেল l ডেল x2 ইকুয়াল টু 1 মাইনাস আলফা তো 0 হয়ে যাবে 1 মাইনাস আলফা বাই x2 মাইনাস ডেল্টা থার্ডটা হলো জাস্ট আমরা বাজেট কনস্ট্যান্ট থেকে রিকভার করব w minus p1 x1 minus p2 x2 এই তিনটা ফার্স্ট অর্ডার কন্ডিশন আমাদের পালিত হবে অপটিমাল বান্ডেল গুলোতে তাহলে এটা যদি আমরা সলভ করার বেস্ট উপায় হলো যে একটা ইকুয়েশনকে একটা দিয়ে ভাগ করা এক কে 2 দিয়ে ভাগ করি ভাগ করে x এর মান যেটা পাবো সেটা 3 এ বসিয়ে দিই তাহলে আমি একটা কমোডিটির ডিমান্ড ফাংশন পেয়ে যাব এককে আমি 2 দিয়ে ভাগ করি by 2 তাহলে আলফা বাই x1 আলফা বাই x1 এটা হয়ে যাবে 1 minus alpha x2 minus lambda p1 by lambda p2 solve x2 by x1 alpha 1 minus alpha proportion নিয়ে যাই 1 by p2 x2 সমান হবে proportion দিয়ে গেলে পাশে চলে গেলে এটা উপরে যাবে 1 minus alpha by alpha into p1 by p2 x1 এটা আমরা জানবো তাহলে এটাকে আমরা এই মানটাকে আমরা থার্ড ইকুয়েশনে বসিয়ে দিলে বাজেট ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় কনস্ট্যান্ট থেকে আমাদের স্যাটিসফাই করতে হবে তিন নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে এই মানটাকে আমরা পাবো x2 মান বসিয়ে দিলে w minus p1 x1 কাজ করি w ঠিক এই পাশে থেকে ওগুলো তো ডান পাশে নিয়ে p1 x1 এটা প্লাস হয়ে যাবে p2 x2 মানে হচ্ছে আমাদের 1 minus alpha p1 by p2 x1 হচ্ছে or w equal to p1 x1 plus 1 minus alpha p1 x1 p1 x1 কমন নেওয়া যায় x1 কমন নিলে এখানে থাকবে 1 plus 1 minus alpha by alpha বিভিন্ন ভাবে সলভ করা যায় যার যেটা বেশি সুবিধা সেটাই সলভ করবে আমাদের হচ্ছে alpha plus 1 minus alpha পাকে আছে 1 by alpha থাকে 1 x1 এখান থেকে আমি বলতে পারি যে x1 সমান হবে থেকে এই পাশে নিয়ে আসেনি কোনটা নিচে নামবে আলফা টু আলফা w বাই p1 আমাদের x এর ডিমান্ড ফাংশন এটাকে আমরা অনেক সময় লিখি x is a function of price and wealth x1 is a function of price and wealth x1 এর ডিমান্ড ফাংশন সেটার উপর নির্ভর করছে আলফার উপর নির্ভর করছে ওয়েলথের উপর নির্ভর করছে এবং p1 এর উপর নির্ভর করছে সাধারণত জানি যে একটা কমোডিটির ডিমান্ড দুটো কমোডিটি প্রাইসের উপর নির্ভর করে
P1 এর উপর নির্ভর করে, P2 এর উপর নির্ভর করে, কিন্তু এখানে এটা শুধুমাত্র P1 এর উপর ডিপেন্ড করছে, P2 এর উপর নির্ভর করছে না। অর্থাৎ P2 এর দাম পরিবর্তন হলে এটা X1 এর ডিমান্ডের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। P2 এর দাম যদি বাড়ে কিংবা কমে, এটা আমরা বলি এটা ইন্ডিপেন্ডেন্ট কমোডিটি। একটা দাম পরিবর্তিত হলে অন্যটার চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলো কোনো ক্রস রিলেশনশিপ নাই, সাবস্টিটিউশন না, কমপ্লিমেন্টও না। X এর দাম বাড়লে পণ্যের দামের কোনো প্রভাব পড়বে না। ঠিক একইভাবে আমরা যখন এই X1 এর মানটা যখন আমরা 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব, কেমন 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা আমাদের X2 এর যে ডিমান্ড ফাংশন সেটা পেয়ে যাব। সেটা হবে এই 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই এই X1 এর মানটা, তাহলে আমি এখান থেকে পাবো X2 equal to 1 minus alpha by alpha P1 by P2, X1 সমান হচ্ছে কত, alpha W by P1। সেটা হলো আমাদের কত, 1 minus alpha into W by P2। যেহেতু X1 টা P1 এর উপর ডিপেন্ড করে না, শুধু অটোমেটিক্যালি X2 টাও P1 এর উপর ডিপেন্ড করবে। আমরা দেখছি X2 এর যে ডিমান্ড ফাংশন, X2 এর যে ডিমান্ড ফাংশন সেটা শুধুমাত্র 1 minus alpha বা তার যে প্যারামিটার সেটা এবং তার দামের উপর নির্ভর করবে। X2 এর ডিমান্ড ফাংশন হলো এটা কমোডিটি ইন্ডিপেন্ডেন্ট। এটা এবং আমরা এখান থেকে ইচ্ছা করে দেখাতে পারি যে আলফা এবং 1 minus আলফা এই দুটো হলো শেয়ার প্যারামিটার। শেয়ার প্যারামিটার মানে বাজেটের কত অংশ x এর পিছনে ব্যয় করা হচ্ছে, বাজেটের কত অংশ x এর পিছনে ব্যয় করা হয়, x এর পিছনে ব্যয় এবং টোটাল বাজেট, এই দুটো যে রেশিও এটাকে বলি আমরা শেয়ার অফ এক্সপেন্ডিচার অন কমোডিটি, শেয়ার অফ এক্সপেন্ডিচার অন কমোডিটি অন X1 কে আমরা লিখি ভাবে যে ওয়েলথের কত অংশ x এর পিছনে ব্যয় করা হচ্ছে at the optimal point। দেখো এখানে P1 আর হচ্ছে W আমাদের X1 সমান কত, X1 সমান হচ্ছে আমাদের আলফা W বাই P1। সিমিলারলি আমরা দেখাতে পারি যে X2 পিছনে যে ব্যয় করা হয় সেটা বাজেটে কত অংশ ব্যয় করা হয় সেটা হচ্ছে 1 minus আলফা, সেটা হবে শেয়ার অফ এক্সপেন্ডিচার অন কমোডিটি X2 should equal 1 minus আলফা। অর্থাৎ এটা কনস্ট্যান্ট, যেহেতু আলফা একটা কনস্ট্যান্ট সেহেতু কোন দ্রব্যের উপর কতটুকু ব্যয় করা হবে সেটা কনস্ট্যান্ট। আমি যদি 5% ব্যয় করি X1 এর পিছনে, সবসময় 5% ব্যয় করব, দাম যাই হোক না কেন, দাম কমুক কিংবা বাড়ুক যাই হোক না কেন, আমি আমার বাজেটের একটা নির্দিষ্ট অংশ একটা কমোডিটির পিছনে ব্যয় করব। এটা কখন হয়, এটা হয় যখন একটা কমোডিটির স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি যখন 1 হয়, একটা কমোডিটির স্থিতিস্থাপকতা যখন 1 হয় তখন তার এক্সপেন্ডিচার শেয়ারে কোনো পরিবর্তন হয় না, দাম বাড়লে কিংবা কমলে। দাম স্থিতিস্থাপকতা কিভাবে ডিপেন্ড করে, আসছে দামের শতাংশিক পরিবর্তনের কারণে কমোডিটির পিছনে যে যতটুকু ব্যয় করা হয়, যত পার্সেন্ট বেশি, 5% যদি আমি দাম বৃদ্ধি করি X1 এর কত পার্সেন্ট ব্যয় বৃদ্ধি পাবে, কত কিছু চাহিদা বৃদ্ধি পাবে, সেটা হলো আমাদের X1 এর দামের স্থিতিস্থাপকতা। কেমন, তো যেহেতু এখানে এক্সপেন্ডিচার একটা কনস্ট্যান্ট, সাধারণত স্থিতিস্থাপকতার সাথে এক্সপেন্ডিচার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো এরকম যে যদি স্থিতিস্থাপকতার মান 1 এর সমান হয় তাহলে এক্সপেন্ডিচার শেয়ারে কোনো পরিবর্তন হয় না, বাজেট শেয়ারে কোনো পরিবর্তন হয় না। দাম বাড়লো কিংবা কমলো, সে বাজেটে যত পার্সেন্ট ব্যয় করতো ঠিক তত পার্সেন্টই ব্যয় করতে থাকবে যখন স্থিতিস্থাপকতার মান যখন 1 হয়। আর স্থিতিস্থাপকতার মান যখন 1 এর কম হয়, কম হলে তখন দাম বাড়লে তাকে বেশি ব্যয় করতে হয়, বাজেটে বেশি পোর্শন ব্যয় করতে হয়। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে, যেগুলো ইলাস্টিসিটি মান 1 এর কম, চাল, পেঁয়াজ, এগুলোর দাম বাড়লে আমরা কি করি, আমরা আগে বাজেটে যত পার্সেন্ট ব্যয় করতাম ওই কমোডিটির উপর, আমাদেরকে দাম বাড়ার পর আরো বেশি পার্সেন্ট ব্যয় করতে হয়। আমি আগে হয়তো 2% ব্যয় করতাম আমার বাজেটে পেঁয়াজের উপরে, দাম বৃদ্ধির কারণে আমি এখন পেঁয়াজের উপর 3% বা 4% আমাকে ব্যয় করতে হবে। স্থিতিস্থাপকতার মান কম হলে, 1 এর কম হলে। আবার দাম যখন কমে তখন আমি বাজেটের কম পোর্শন সেখানে ব্যয় করি।
যেহেতু একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম কমেছে, হয়তো সেটা বেশি ব্যবহার করবো, বেশি ব্যবহার করলে আমার এক্সপেন্ডিচারটা সে অনুযায়ী বাড়বে না, টোটাল এক্সপেন্ডিচার শেয়ারটা আমার কমবে। পেঁয়াজের মাস আমি হয়তো আগে 2% ব্যয় করছিলাম আমার বাজেটে, যেহেতু পেঁয়াজের দাম কমে গিয়েছে আমি এখন পেঁয়াজের উপর 1.5% ব্যয় করছি। পেঁয়াজ আমি বেশি কিনছি কিন্তু আমার বাজেটের শেয়ার পেঁয়াজের উপর কমে গিয়েছে। সুতরাং যে সকল পণ্যের স্থিতিস্থাপকতার মান একের সমান বা কনস্ট্যান্ট, একের সমান যখন হয়, কনস্ট্যান্ট না, যখন একের সমান হয় স্থিতিস্থাপকতার মান, তখন সে সকল পণ্যের দাম বাড়লে কিংবা কমলে তার উপরে যে এক্সপেন্ডিচার শেয়ার বাজেটের সেটা কোনো পরিবর্তন হয় না। আর যখন যে সকল পণ্যের স্থিতিস্থাপকতার মান একের কম, যেগুলোকে আমরা বলি ইনইলাস্টিক কমোডিটি, যেগুলো সেই সকল ইনইলাস্টিক কমোডিটির জন্য দাম বাড়লে আমাকে বেশি ব্যয় করতে হয় বাজেট শেয়ার, দাম কমলে আমাকে বাজেট শেয়ারে কম ব্যয় করতে হয়। কেমন? আর স্থিতিস্থাপকতার মান একের বেশি হলে উল্টা, স্থিতিস্থাপকতার মান একের বেশি হলে আমার দাম কমলে আমি বেশি ব্যয় করি বাজেট শেয়ারে। মনে করো যে আমাদের মোবাইল ফোন বা স্মার্টফোনের দাম কমে গেল, স্মার্টফোনের দাম কমে গেলে মানুষ স্মার্টফোনের পিছনে বাজেটের একটা বড় অংশ ব্যয় করে, দাম বাজেট শেয়ারের একটা বড় অংশ ব্যয় করে, দাম কমে গেলে। আর দাম বাড়লে বাজেট শেয়ারের কম অংশ ব্যয় করে, যেহেতু এটা লাক্সারিয়াস কমোডিটি বা এটা ইলাস্টিসিটির মান একের চেয়ে বেশি। যে সকল পণ্যের স্থিতিস্থাপকতার মান একের বেশি, সে সকল পণ্যের দাম বাড়লে ভোক্তা সুবিধা, ভোক্তা তখন বাজেট শেয়ারে কম ব্যয় করে এবং বেশি পণ্য ভোগ করতে পারে। আর যে সকল পণ্যের স্থিতিস্থাপকতার মান কম, পেঁয়াজ, তেল, আটা, সে সকল পণ্যের দাম বাড়লে ভোক্তার ক্ষতি, ভোক্তার বাজেট শেয়ার বেড়ে যায়, আগের চেয়ে কম পণ্য ব্যবহার করবে সে। তাহলে স্থিতিস্থাপকতা কম বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমলে ভোক্তার লাভ, বিক্রেতার ক্ষতি। আর যে সকল পণ্যের স্থিতিস্থাপকতার মান একের বেশি, সেগুলো দাম বাড়লে ভোক্তার তেমন একটা ক্ষতি হয় না, বাজার শেয়ার কমে যায়, এক্সপেন্ডিচার কমে যায়। আর দাম কমলে বাজার শেয়ার বাড়ে, সে অনেক বেশি পণ্য ভোগ করতে পারে। তাহলে আমরা যেহেতু কপডোগ্লাস ইউটিলিটির ক্ষেত্রে যেহেতু বাজার শেয়ারটা কনস্ট্যান্ট, আমরা যদি এই ডিমান্ড ফাংশনে যদি আমরা স্থিতিস্থাপকতা বের করি, এই ডিমান্ড ফাংশনে দেখা যাবে এটা স্থিতিস্থাপকতার মানটা 1 এর সমান হবে। আমরা যদি করে দেখি, মনে করো এই যে ইউটিলিটি ফাংশন থেকে আমি ডিফারেনশিয়েট করি, স্থিতিস্থাপকতার সংজ্ঞা হলো, প্রথম কমোডিটি যে স্থিতিস্থাপকতা সেটা হলো যে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু p1 del x1, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে p1 রেসপেক্টে ইনটু p1 বাই x1। এটা আমাদের স্থিতিস্থাপকতার সংজ্ঞা। তো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু p1, সেটা হবে p1 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস আলফা w বাই p1 স্কয়ার ইনটু p1 বাই x1। x1 মানে হলো এটাকে উল্টে দিতে হবে যেহেতু x1 এর নিচে p1 আলফা w। লক্ষ্য করে দেখবে যে মানটা হচ্ছে 1, আমরা অ্যাবসলিউট মানটা নিই আমরা 1। ঠিক একই ভাবে দ্বিতীয় কমোডিটির বেলাও দেখবে যে সেটা স্থিতিস্থাপকতার মান 1 এর সমান। সুতরাং কপডোগ্লাস ইকুইটি যদি ধরা হয়, সেক্ষেত্রে সেখান থেকে যে আমরা যে ডিমান্ড ফাংশন গুলো পাবো, সেই ডিমান্ড ফাংশন গুলো আকৃতি হবে যে আলফা w বাই p1 ফার্স্ট কমোডিটি ডিমান্ড, এটা শুধুমাত্র প্রথম কমোডিটি দামের উপর নির্ভর করে, দ্বিতীয় কমোডিটি দামের উপর নির্ভর করে না। ঠিক একই ভাবে দ্বিতীয় কমোডিটির যে ডিমান্ড ফাংশন সেটা 1 মাইনাস আলফা ইনটু w বাই p2, সেটা প্রথম কমোডিটি দামের উপর নির্ভর করে না। প্রথম কমোডিটির দাম পরিবর্তন হলে তার বাজেটে কিছু পরিবর্তন হয়, রিয়েল বাজেটের, যেহেতু সে প্রথম কমোডিটি সে কিনে, কিন্তু রিয়েল ইনকামের যে প্রভাবটা, তার যে মনে করো সে দ্বিতীয় কমোডিটির বেলায় প্রথম কমোডিটির দাম যদি হ্রাস পায়, তার রিয়েল বাজেটটা কিছু বাড়বে, কিন্তু রিয়েল বাজেট বাড়লো ওই রিয়েল ইফেক্টের কারণে সে যতটুকু এক্সট্রা বেশি কিনবে, আবার সাবস্টিটিউশন ইফেক্টের কারণে সে ততটুকু এক্স কম। অর্থাৎ এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে যেহেতু এখানে দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যে x1 এর দাম বাড়লে x2 চাহিদার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ x1 এর দাম বাড়লে ভোক্তার যে রিয়েল ইনকাম যতটুকু কমে যাচ্ছে, কেমন সে কি করে এটাকে কম্পেনসেট করার জন্য, ইনকাম ইফেক্টকে কম্পেনসেট করার জন্য সাবস্টিটিউশন ইফেক্টের মাধ্যমে সে জিনিসটাকে কম্পেনসেট করে। অর্থাৎ একটা পণ্যের দাম কমলে তার যে ইনকাম ইফেক্ট পড়ে অন্য পণ্যের উপরে, এই যে পণ্যের দামের অনুপাত যে পরিবর্তন হয়ে গেল,
প্রাইস রেশিও যে পরিবর্তন হয়ে গেল সেটার কারণে যে সাবস্টিটিউটিভ ইফেক্ট সৃষ্টি হয় সেটা একটা নেগেটিভ অপোজিট ইফেক্ট সৃষ্টি করে, অর্থাৎ দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, যে কারণে একটা দ্রব্যের দামের পরিবর্তনের কারণে অন্য দ্রব্যের চাহিদার কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা এখানে কম্পোজাস ফাংশনের ক্ষেত্রে যে দ্রব্যগুলোর যে চাহিদার ফাংশন সেটা অন্য দ্রব্যের উপর, একটা দ্রব্যের চাহিদা অন্য দ্রব্যের দামের উপর নির্ভর করে না, ক্রস প্লাস ইজ জিরো। এবং এই যে ডিমান্ড ফাংশন গুলো, আমরা যে ডিমান্ড ফাংশনের প্রপার্টিজ পড়েছি গত ক্লাসে, অনেকগুলো প্রপার্টিজ পড়েছি, যে একটা ছিল হোমোজেনিটি অফ ডিগ্রি জিরো ইন প্রাইস এন্ড ওয়েলথ, এগুলো এখানে প্রতিপালিত হয়। আমি যদি এখানে প্রাইস এবং ওয়েলথ কে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে যে তার ডিমান্ডে কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এখানে এটাকে টি অনুপাতে বাড়িয়ে দিয়ে এটাকে টি অনুপাতে বাড়িয়ে দেই, আমার টি টি কাটাকাটি যাবে, আমার ডিমান্ডের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ ডিমান্ড ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি জিরো ইন প্রাইসেস এন্ড ওয়েলথ। ঠিক একইভাবে এখানে যদি আমি পি এবং ডব্লিউ কে টি অনুপাতে বাড়িয়ে দেই, নির্দিষ্ট অনুপাতে বাড়িয়ে দেই, তাহলে আমার ডিমান্ড ফাংশনের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় ডিমান্ড ফাংশনস or less demand functions are homogeneous of degree zero in prices and wealth. আমরা আরো একটা প্রপার্টিজ দেখেছিলাম, এই সবগুলো প্রপার্টিজ এই ডিমান্ড ফাংশনের বেলায় প্রযোজ্য হবে। তো আরেকটা ফাংশন কথা বলেছিলাম আমরা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, যেটা আমরা সেখানে গত ক্লাসে খুব বেশি আলোচনা করতে পারিনি। তো ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন হলো, এটা হলো একটা সলিউশন, যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের একটা সলিউশন হলো ডিমান্ড ফাংশন। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা কমোডিটি হলো ডিমান্ড ফাংশন পাই। আরেকটা সলিউশন হলো যে আমরা শুধু ডিমান্ড ফাংশন না, আমরা একটা ভ্যালু ফাংশন পাই, যেটাকে এখানে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এই কনটেক্সটে আমাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের কনটেক্সটে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। ইনডাইরেক্ট ফাংশন হলো ভ্যালু ফাংশন। যে অবজেক্টিভ ফাংশনে যেমন ইউটিলিটি ফাংশন আছে, সেই ইউটিলিটি ফাংশনে আমি যদি x এর অপটিমাল ভ্যালুটা বসিয়ে দেই, সলিউশন ভ্যালুটা বসিয়ে দিই আমি, তাহলে যে ফাংশনটা পাওয়া যায় এটাকে বলা হয় ফাংশন অফ x। x is a function of p and w and u is a function of x. এটা একটা কম্পোজিট ফাংশন, যেটা আমি একটা সিম্পল ফাংশন দিয়ে লিখতে পারি v p w দিয়ে লিখতে পারি, যেটাকে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। v দিয়ে লিখবো, স্মল v দিয়ে লিখবো, this indirectly depends on p and w। দেখতে কেন? কারণ u টা x এর উপর ডিপেন্ড করছে, x টা p এর এবং w এর উপর ডিপেন্ড করছে। এই দুটো কমপ্লেক্স ফাংশনকে আমি একটা ফাংশন দিয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এটাকে বলে ভ্যালু ফাংশন বলা হয়, ভ্যালু ফাংশন অফ দা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ভ্যালু ফাংশন the utility maximization problem. এই যে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, এটার কতগুলো প্রপার্টিজ আছে, বৈশিষ্ট্য আছে। ডিমান্ড ফাংশনের যেমন কতগুলো বৈশিষ্ট্য থাকে, ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের কতগুলো বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যগুলো হলো, একটা বৈশিষ্ট্য হলো যে properties of indirect utility function. The function is homogeneous of degree 0 in price and wealth. Homogeneous of degree 0 in price and wealth, and P and W. প্রমাণ করা খুব সহজ। আমি যদি আমরা যেহেতু জানি যে ডিমান্ড ফাংশনটা ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 0 ইন প্রাইস এন্ড ওয়েলথ, অর্থাৎ প্রাইস এবং ওয়েলথকে বাড়ানো বলে ডিমান্ড ফাংশন কোনো পরিবর্তন হবে না। সুতরাং অটোমেটিক্যালি যেহেতু u টা x এর ফাংশন, x এর কোনো পরিবর্তন হচ্ছে না, g এর কোনো পরিবর্তন হবে না। সুতরাং ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 0 ইন প্রাইস এন্ড ওয়েলথ। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে indirect utility function is strictly increasing in wealth. Strictly increasing in wealth. Wealth যদি বাড়ে তাহলে তার indirect utility or the maximum utility must increase. Wealth এর বাড়ানো হলে তার utility টা বাড়বে।
কারণ কমোডিটি গুলো তার কাছে ডিজারেবল, কমোডিটি গুলো ওয়েল যেহেতু বাড়বে, সেই কমোডিটি কোনো না কোনো কমোডিটি ঠিক করে দিতে সক্ষম হবে, ইউটিলিটিও বাড়বে। এটাকে বলা হয় যে ইনডাইরেক্ট ইউটিলিটি ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ইন ওয়েলথ বাট অনলি নন ইনক্রিজিং ইন ওয়েলথ। এন্ড একটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং ইন ওয়েলথ, একটা হচ্ছে নন ইনক্রিজিং। দুটো কথা। নন ইনক্রিজিং ইন prices, PL, for all L মানে commodity number, or increase non increasing in P সংক্ষেপে বলতে পারি আমরা প্রাইস ভেক্টরের সাপেক্ষে হিসেবে নন ইনক্রিজিং মানে জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা হচ্ছে নন ইনক্রিজিং। আর নন ডিক্রিজিং মানে জিরো হতে পারে, পজিটিভ হতে পারে। দাম যদি বৃদ্ধি পায় তাহলে একজন ভোক্তার ইনডাইরেক্ট ইউটিলিটি বাড়তে পারবে না, সমান থাকবে কিংবা কমবে। এটাকে বলছি আমরা নন ইনক্রিজিং ইন প্রাইসেস। পণ্যের দাম যখন বাড়ে তখন ভোক্তার ইনডাইরেক্ট ইউটিলিটি কমে যাবে কিংবা স্থির থাকবে। স্থির থাকবে কখন? যে সকল আমরা যেমন বাউন্ডারি সলিউশন দেখেছিলাম একটু আগে, বাউন্ডারি সলিউশনে আমরা দেখেছিলাম যে x2 টা কেনা হচ্ছে না, x2 পরিমাণটা 0, অপটিমাল ভ্যালু 0। কেমন? সুতরাং x2 দাম যদি বাড়ে, যেহেতু সে x2 কিনছে না, সুতরাং এটা তার ইউটিলিটির কোনো প্রভাব ফেলবে না। কিন্তু x1 এর দাম যদি বাড়ে, যেহেতু সে x1 কিনছে পজিটিভ পরিমাণে, সুতরাং তার ইউটিলিটি কমে যাবে। কারণ যে পণ্যটা কেনা হচ্ছে সেই পণ্যের দাম বৃদ্ধি পেলে তার বাজেট লাইনটা কন্ট্রাক্ট করবে, বাজেট লাইনটা সংকুচিত হয়ে আসবে। তার যে ফিজিবল রিজিয়ন, বাজেট রিজিয়ন যেটা আছে, বাজেট লাইনটা যদি নিচের দিকে নেমে আসে, ফিজিবল রিজিয়নটা কমে আসবে এবং ইউটিলিটি ফাংশনটা নিচের দিকে চলে আসবে, অপটিমাল ভ্যালুটা বা অপটিমাল বান্ডলটা একটু নিচে ডিফারেন্স কার্ভে স্পষ্ট করবে। সে কারণে আমরা বলছি যে কিন্তু ওয়েলথ বাড়লে, তার ওয়েলথ যখন বাড়বে তখন তার বাজেট লাইনটা এক্সপানশন করবে এবং হাই ডিফারেন্স কার্ভে তার সলিউশনটা পাওয়া যাবে বা হাই ডিফারেন্স কার্ভে সে বান্ডল কিনতে পারবে। তাই আমরা বলছি যে যদি ওয়েলথ যদি বৃদ্ধি পায় তাহলে তার ইউটিলিটি অবশ্যই বাড়বে, স্ট্রিক্টলি বাড়বে, এবং যদি প্রাইস বাড়ে তাহলে তার ইউটিলিটি বাড়তেও পারে, ইনডাইরেক্ট ইউটিলিটি বাড়তেও পারে, স্থির থাকবে। যে সকল পণ্যগুলো কেনা হবে না, সেই সকল পণ্যের দাম বাড়লে তার ইনডাইরেক্ট ইউটিলিটি আগে সমান থাকবে, আর যে সকল পণ্যের দাম মানে কিছু বলছো বুঝতে পারছি না। যে সকল পণ্যের দাম পজিটিভ পরিমাণে কেনা হবে, সেই সকল পণ্যের দাম বাড়লে বাজেট লাইনটা কন্ট্রাক্ট করবে, সংকুচিত হবে, এবং তার ইনডাইরেক্ট ইউটিলিটি বা টোটাল অ্যাটেনেবল ইউটিলিটি or maximum attainable utility given the parameters কমে আসবে। আমাদের সেকেন্ড প্রপার্টিস ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। থার্ড প্রপার্টিসটা হলো একটা আমাদের বলেছিলাম ডিমান্ড ফাংশন। এটাকে আমরা বলি এইভাবে যে indirect utility function is quasi-convex. Quasi-convex. Quasi-convex বলছি আমরা indirect utility function। আমরা যখন প্রেফারেন্স রিলেশন পড়াচ্ছিলাম সেখানে বলেছিলাম প্রেফারেন্স সেটটা হচ্ছে কনভেক্স। প্রেফারেন্স সেটটা যদি কনভেক্স হয়, ওই প্রেফারেন্স সেটটাকে যদি আমরা ইউটিলিটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই ইউটিলিটি ফাংশনটা হয় কোয়াসি কনকেভ। কেমন? তাহলে যে ইউটিলিটি ফাংশনটা আমরা ব্যবহার করে আসছি প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য, সেই ইউটিলিটি ফাংশনটা ছিল কোয়াসি কনকেভ। তো কনকেভের থেকে একটু উইকার, কনকেভটা একটু স্ট্রং কনসেপ্ট। কনকেভটা যদি স্ট্রং হয় সেটা লিমিটেশন তো বেশি হয়, তবে সেটা দিয়ে ভালো থিওরি ডেভেলপ করা যায়। ইউটিলিটি ফাংশনটা হচ্ছে কোয়াসি কনকেভ, স্ট্রিক্টলি কনকেভ না, একেবারে কনকেভ না, আপাতত কনকেভ বলা হয় এটাকে, কোয়াসি কনকেভ বলেছিলাম এটা আমরা। যদি প্রেফারেন্স সেটটা যদি কনভেক্স হয়, কনভেক্স মানে হচ্ছে যে কোনো দুটো বান্ডেল যদি নেই আমি গিভেন ইউটিলিটির মধ্যে থেকে, থার্ড বান্ডেলটাও বা কম্বিনেশনটাও ওই ডেটা সেটের মধ্যে থাকবে, সেটাকে বলি আমরা কনভেক্স প্রেফারেন্স রিলেশন বলি আমরা। তো কনভেক্স প্রেফারেন্স রিলেশনকে যে ইউটিলিটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেই ইউটিলিটি ফাংশনটা হচ্ছে কি কোয়াসি কনকেভ। কোয়াসি কনকেভ ইউটিলিটি ফাংশন দিয়ে কনভেক্স প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করা যায়। এবং সেখান থেকে যে ডিমান্ড ফাংশনটা আমরা ডিরাইভ করব, সেই ডিমান্ড ফাংশনের
দ্বিতীয়তে আমরা যে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন পাবো সেই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটার প্রপার্টিজ হবে সেটা হবে কোয়াসি কনভেক্স সেটা হবে কোয়াসি কনভেক্সিটি ডেফিনিশন। তাহলে কনভেক্সিটি ডেফিনিশন এভাবে যে প্রেফারেন্স রিলেশন যদি এটা আমাদের প্রেফারেন্স রিলেশন ছিল x সেট ছিল না x1 x2 এটা আমাদের প্রেফারেন্স রিলেশন ছিল আমাদের এখানে প্রেফারেন্স রিলেশন যদি কনভেক্স হয় কোনো বান্ডেল এর যে ডেটা সেট সেটা যদি কনভেক্স হয় তাহলে এখান থেকে যে আমরা ইউটিলিটি ফাংশন পাবো সেটা কোয়াসি কনভেক্স হবে ইউটিলিটি ফাংশনটা ঠিক আছে কোয়াসি কনভেক্স আর কনভেক্সিটির ক্ষেত্রে কোয়াসি এটা হচ্ছে কোয়াসি কনকেভ যখন প্রেফারেন্স সেটটা যদি কনভেক্স হয় অর্থাৎ যে কোনো বান্ডেলের যে ডেটা সেট সেটা যদি কনভেক্স হয় সেটাকে যে ইউটিলিটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে কি কোয়াসি কনকেভ। আর কোয়াসি কনভেক্স কি কোয়াসি কনভেক্স হলো যে এই যে এখান থেকে এটা আমি ইউটিলিটি ফাংশন u এটা আমাদের তাই না ux u বার এটা হচ্ছে ঠিক একই ভাবে আমি যদি এখানে এই ইউটিলিটি ইনডাইরেক্ট ইউটিলিটি যে ফাংশনের প্রাইস এন্ড ওয়েলথ আমি ওয়েলথ কে ফিক্স রাখি শুধুমাত্র একটা কমোডিটির প্রাইস দিলাম p1 এখানে আর একটা কমোডিটির প্রাইস দিলাম p2 এখানে আমি p1 এবং p2 কে ভ্যারি করতে পারি ভ্যারি করে এখানে যে বান্ডেল গুলো আছে এই বান্ডেল গুলোতে ওয়েলথটাকে আমি গিভেন রাখছি ওয়েলথটাকে আমি এখানে প্রাইস ভ্যারি করছে এখানে প্রাইস ভ্যারি কিন্তু ইনডাইরেক্ট ইউটিলিটি ইজ ফিক্সড এখানে e w equal to v bar for example ইনডাইরেক্ট ইউটিলিটি এখানে ফিক্সড এখানে এটা একটা ইন্ডিফারেন্স কার্ভের মতো তবে এখানে কমোডিটি নাই এখানে কমোডিটি বলতে প্রাইস আছে দুটো কমোডিটি এখানে কম্বিনেশনস অফ প্রাইস that give the equal level of indirect utility তো এখানে আমি যদি এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে প্রাইস বেশি either p1 or p2 is greater এই পয়েন্টগুলোতে আমাদের যেখানে যে প্রাইস বান্ডেল গুলো আছে এখানে বা প্রাইস ভেক্টর গুলো আছে এখানে সেই প্রাইস ভেক্টরে ইনডাইরেক্ট ইউটিলিটির পরিমাণ এই v বারের চেয়ে কম কারণ indirect utility is decreasing in prices আমি এখানে যে প্রাইস বান্ডেল গুলো নেই সেই বান্ডেল গুলোতে আমার এখানে যে v গুলো আছে v তিনটা সেগুলো v এর চেয়ে কম এখানে v এর চেয়ে কম আর এখানে দাম কম বলে এখানে যে v গুলো আছে সেখানে v গুলো আমার এই v এর চেয়ে বেশি এই v এর চেয়ে আমার বেশি সুতরাং এটা এখানে বেটা সেট হলো এখানে এটা ওয়ার্স সেট এটা হচ্ছে আমার ওয়ার্স সেট এটা আমাদের তো যদি এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের যে ওয়ার্স সেট সেটা যদি কনভেক্স হয় তাহলে এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটাকে আমরা বলবো কোয়াসি কনভেক্স অর্থাৎ এই 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 যে আমরা কোয়াসি কনভেক্স বলছি কোনটাকে বলছি আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের যে ওয়ার্স সেট কেমন p1 p2 কনটেক্সটে আমি যদি একটা ইন্ডিফারেন্স কার্ভ আঁকি তার যে ওয়ার্স সেট সেই ওয়ার্স সেটটা যদি কনভেক্স হয় তাহলে আমরা এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটাকে বলবো কি কোয়াসি কনভেক্স বলবো এটা অনেকটা করেসপন্ডিং টু দা ইউটিলিটি ফাংশন অনেকটা আয়নার মতো একটা মিল আছে একটু ভিন্নভাবে মিল একেবারে হুবহু মিল না কিছুটা মিল আছে করেসপন্ড করে একটা অন্যটার সাথে ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে যদি একটা বান্ডেলের ডেটা সেট যদি কনভেক্স হয় তাহলে সেই প্রেফারেন্স রিলেশনটা আমরা যদি ইউটিলিটি ফাংশনে রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা একটা কোয়াসি কনকেভ ইউটিলিটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো আর আমরা যে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন এখানে যে আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন বলছি সেটার যে ওয়ার্স সেট আছে সেটা যদি কনভেক্স হয় তাহলে এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো একটা কোয়াসি কনভেক্স ফাংশনের মাধ্যমে তো আমরা বলবো যে ওই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটা হচ্ছে কোয়াসি কনভেক্স ফাংশন সেটা হচ্ছে আমাদের একটা প্রপার্টিজ আছে 4 নম্বর এটাকে টেকনিক্যাল প্রপার্টিজ এটাকে বলি যে আমরা কন্টিনিউয়াস ইন প্রাইস এন্ড ওয়েলথ কন্টিনিউয়াস ইন প্রাইস এন্ড ওয়েলথ অর্থাৎ প্রাইস এবং ওয়েলথ কে পরিবর্তন করা হলে এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটা আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ p and w প্রাইস এবং ওয়েলথ কে পরিবর্তন করা হলে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে পুরো জাম্প আমরা অবজার্ভ করব এটা হলো আমাদের ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের প্রপার্টিজ আমরা যে ডিমান্ড ফাংশনটা ডিরাইভ করলাম কমপ্লেক্স ফাংশনের জন্য সেখান থেকে আমরা ইচ্ছা করলে
ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনও ড্রাইভ করতে পারি। সেটা খুব ইজি, টেস্ট করা প্রপার্টিজ গুলো ইজি। আমরা যদি এই কপ্টোগ্লাস ইউটিলিটি ফাংশনের জন্য আমি যদি ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন বের করতে চাই, সেটা হবে u x pw। আমাদের এই ফাংশনটা হচ্ছে log k, log ফর্মে যদি লিখি alpha log x1 1 minus alpha log x2 log k plus alpha। আমি এখানে x1 এর জায়গায় x1 ডিমান্ড ফাংশনটা বসিয়ে দিব, log এটা হচ্ছে আমাদের alpha by alpha w by p1 1 minus alpha log 1 minus alpha w by p2। আমি জাস্ট আমাদের এখানে আমাদের ডিমান্ড ফাংশন যেটা, সেখানে ডিমান্ড ফাংশনের মানটা বসিয়ে দিলে এটাকে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন বলা হয়। এটাকে একটু সহজ করে সংক্ষিপ্ত করে লেখা যায়। সংক্ষিপ্ত করে লেখার উপায় হলো প্রাইস গুলোকে আলাদা রাখা আর বাকি প্যারামিটার গুলোকে একসাথে নিয়ে আসা। ওকে, প্লাস দেখো এখানে আমি লিখতে পারি আলফা, এখানে লেখা যাবে log alpha plus log w minus log p1 plus 1 minus alpha log log 1 minus alpha log w minus log p2। এখানে এগুলো কিন্তু সবগুলো কনস্ট্যান্ট, মানে এগুলোকে এই কনস্ট্যান্ট গুলোকে আমি একত্রে নিয়ে আসতে পারি, একত্রে নিয়ে এসে এগুলোকে আমি এ দিয়ে লিখতে পারি কনস্ট্যান্ট গুলো। আর বাকি থাকলো আমার p1 log alpha log p1 মাইনাস, এটা মাইনাসটা আমি আগে লিখব, মাইনাস alpha log p1 minus 1 minus alpha log p2। এটা আমার ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এভাবে লেখা যায়, কিংবা ইচ্ছা করলে এভাবে না লিখে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে এটাকে পাওয়ার থেকে উপরে নিয়ে যেতে পারি। আমি এখানে p1 পাওয়ার মাইনাস আলফা, এটা লিখতে পারি p2 পাওয়ার 1 মাইনাস আলফা। মানে এতটুকু রাখাই সাফিসিয়েন্ট, যে এটা হলো ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। তো এবং আমরা যদি এখানে এই প্রাইস, যদি এখানে প্রাইসটা যদি বৃদ্ধি করি তাহলে ইনডাইরেক্ট ইউটিলিটি ফল করবে। যদি আমি ডেল p1 বের করি, সেটা হবে মাইনাস আলফা, ডেল p1 বের করি সেটা মাইনাস আলফা বাই p1 হবে, এবং সেটা লেস দেন 0। যেহেতু p1 পজিটিভ আলফা পজিটিভ, নাম্বারে আমার ইনডাইরেক্ট ইউটিলিটি ফল করবে। তো p2 এর ক্ষেত্রে সত্যি p2 যদি বৃদ্ধি পায় আমার ইনডাইরেক্ট ইউটিলিটি ফল করবে। এবং ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 0 ইন প্রাইস এন্ড ওয়েলথ। যদি প্রাইস এবং ওয়েলথ কে যদি আমি সমপরিমাণে বৃদ্ধি করি, যেটা এখানে বই দেখতে পারো, প্রাইস এবং ওয়েলথ কে যদি সমপরিমাণে বৃদ্ধি করি, তাহলে আমার রেজাল্টে কোনো পরিবর্তন হবে না, ইনডাইরেক্ট ইউটিলিটি যা আছে তাই থাকবে। ফলে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনের যে প্রপার্টিজ গুলো, সেগুলো আমরা টেস্ট করতে পারি। আর ফার্স্ট কন্টিনিউইটি টেস্ট করার জন্য আমাদের এখান থেকে এটাকে একটা স্থির ধরে, এটাকে এই ফাংশনটাকে স্থির ধরে একটা ইনডিফারেন্স কার্ভ বের করতে হবে। ইনডিফারেন্স কার্ভ বের করে সেটা যে কনভেক্স, সেটা যদি প্রুভ করতে পারো সেকেন্ড ডেফিনিশন নিয়ে, যদি এটাতে 0 হয় সেকেন্ড ডেফিনিশনটা, তাহলে সেখান থেকে কনক্লুড করা যাবে যে এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটা কনসিকুয়েন্টলি ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এই হলো আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কপ্টোগ্লাস ফর্মটা হচ্ছে সবচেয়ে সহজ ফর্ম। অন্যান্য অনেক ফর্ম আছে, সিএস ফর্ম আছে, আর অনেক ধরনের ফর্ম আছে, সেগুলো একটু জটিল।
কনক্যারি ইউটিলিটি ফাংশন আছে, বিভিন্ন ধরনের ইউটিলিটি ফাংশন আছে। তো আমরা ডগলাস ফাংশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে ডিমান্ড ফাংশন কিভাবে বের করতে হয়, ইন্টারসেপ্টর ফাংশন কিভাবে বের করতে হয়, এবং এর যে প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো মেনে চলে কিনা। প্রপার্টিজ গুলো কি দেখলাম আমরা, প্রপার্টিজ গুলো যে প্রযোজ্য হয় এই ডগলাস ফাংশনের ক্ষেত্রে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এটা হলো একটা দিক কনসুমেটিভ ম্যাক্সিমাইজেশন প্রবলেমের। কনসুমেটিভ ম্যাক্সিমাইজেশন প্রবলেমের একটা বিকল্প দিক আছে যেটাকে বলা হয় ডুয়েল ফর্ম বলা হয় বা ডুয়ালিটি বলা হয়, কনসুমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম ডুয়ালিটি, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করব। এটা ডুয়াল প্রবলেমটা হলো এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম। তো এই যে ডুয়াল প্রবলেমটা সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেখান থেকে কি পাওয়া যায়, সেগুলো প্রপার্টিজ কি আমরা দেখব। আমরা যে ওয়ালেসিয়ান ফাংশন দেখলাম, আমরা আগামীতে দেখব হিক্সিয়ান ফাংশন, সেগুলো কিভাবে পাওয়া যায়, সেগুলো প্রপার্টিজ কি এবং দুটো কিভাবে করসপন্ড করে দুটো প্রবলেম, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমার মনে হয় আজকে আমরা এতটুকুই রাখি। আগামী ক্লাসের জন্য আমরা এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম, এই প্রবলেমটার একটা অপোজিট ডুয়াল ফর্ম আছে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা মূলত একটা এক্সাম্পলের মাধ্যমে একটা ডগলাস ফাংশনের মাধ্যমে ডিমান্ড ফাংশন বের করলাম, বের করে তার প্রপার্টিজ গুলো চেক করে দেখলাম। এই ছিল আজকে আমাদের কাজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই আলোচনার মধ্যে করতে পারো। স্যার আজকে চ্যাপ্টারটা স্যার কোন বইয়ের কোন চ্যাপ্টার থেকে কভার দিচ্ছি? আমরা একটা বই ফলো করছি আমরা, সেটা হচ্ছে মাসকলের উইনস্টন গ্রিনের মাইক্রোইকোনমিক থিওরি। আমি আমার প্রিভিয়াস দুটো ক্লাস লেকচারের আমি ওয়েব অ্যাড্রেস দিয়ে দিয়েছি, কেমন তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কাছে আমি ইমেল করে দিয়েছি, কত ইমেলের সাথে আমি দিয়েছি। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা লিখে দিতে পারি এখানে, এই অ্যাড্রেসে কত দুটো। জি স্যার একটু ভালো হয়। লেকচার এখানে পাবে, আমি কত ইমেলে দিয়েছি। আমি অ্যাড্রেসটা হলো http://ai-netlifi.net এটা অ্যাড্রেস বারে টাইপ করলে এই অ্যাড্রেসটা গুগল সার্চে পাবে না, অ্যাড্রেস বারে টাইপ করতে হবে http://ai না একটু ভুলে লিখুন cu আছে ai-ecom-cu dot netlify.app এই অ্যাড্রেসটা টাইপ করলে অ্যাড্রেস বারে যে কোনো একটা গুগল ক্রোম কিংবা যে কোনো ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনো একটা ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেসে ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার থেকে ওয়েব অ্যাড্রেসে এটা টাইপ করলে http://ai-ecom-cu.netlify.app এটা টাইপ করে এন্টার দিলে একটা ওয়েব পেজ যাবে। তোমরা সেই ওয়েব পেজের মধ্যে দেখবে আমি কত দুটো লেকচার আপলোড করেছি, লিংক আপলোড করেছি, আমি সেখান থেকে পাবেন। আজকে আমি হয়তো পরে কোনো সময় আপলোড করে দিব। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? বলে বইয়ের নামটা তোমরা প্রথম লেকচারে পাবে, প্রথম যে লিংকটা দিয়েছি সেখানে বইয়ের নামটা বললাম, সেখানে দিয়েছি। বইয়ের নামটা আছে, বইয়ের নাম আছে, হ্যাঁ সেখানে আছে, প্রথম ইয়েতে পাবে। একটা বই আমরা ফলো করছি, বই চেঞ্জ করলে আমরা তখন জানাবো যদি অন্য কোনো বই চেঞ্জ করি। আমরা আপাতত এটাই ফলো করছি। আর কোনো প্রশ্ন আছে কারণ? তোমরা ক্লাসগুলো করবে, ক্লাস না করলে শুধু বই পড়ে বুঝবে না, বইটা একটু টেকনিক্যাল তো, ভেক্টর দিয়ে ম্যাট্রিক্স দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আসলে স্যার মানে নেট প্রবলেম বা অন্য সমস্যার জন্য মাঝে মধ্যে কয়েকটা কথা মিস যায় বা কয়েকটা লাইন যদি মিস যায়, সেটার জন্য স্যার বইয়ের সাজেশন চাইছিলাম। প্রবলেম হলে আমাকে ক্লাসে বলবে, সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এটা প্রথমবার একটা খেয়াল রাখবে যে যেহেতু এটা একটু স্ট্যান্ডার্ড বই, প্রথমবার পড়ায় কিন্তু বুঝবে না, অনেকে বুঝবে না প্রথমবার পড়ায়। আমরা এখন অনেক কিছু বুঝতে পারি না পড়ে, একবার পড়ে বুঝবে না, কয়েকবার পড়লে একটু একটু করে আয়ত্ত হবে, কেমন? তারপরে 100% বোঝার দরকার নাই, যদি মনে করে 50% 60% বুঝতে পারতেছো সেটাই এনাফ হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম, তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।